নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দিল্লির রাজপথে যে আন্দোলনের আগুন জ্বলছিল সেটা কি এক রাতের মধ্যেই নিভে গেল, নাকি শুধু ধোঁয়া দিয়ে ঢেকে দেওয়া হলো আগুনটাকে? ২৬ দিন ধরে একজন ৬০ বছরের মানুষ এক বিন্দু খাওয়ার মুখে ওঠাননি, আর যখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে ঢুকছেন তখন গোটা সরকার একেবারেই নিশ্চুপ। কিন্তু হঠাৎ এক রাতে, অর্থাৎ ঠিক মাঝরাতে, দেশের প্রধানমন্ত্রী নিজের ফোন হাতে নিয়ে নিজেই ভিডিও শুট করছেন। প্রশ্ন হলো, ২৬ দিনের যে কাজ হলো না সেটা ২৬ ঘন্টায় কিভাবে হয়ে গেল? আর তারপর যা হলো সেটা আরো চমকে দেওয়ার মতো। যে আন্দোলনের সবচেয়ে বড় এবং সবচেয়ে জোরালো দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই দাবিটাই হঠাৎ তালিকার একেবারে শেষে গিয়ে বসে গেল, তাও আবার সম্ভব হলে বলে একদম ঐচ্ছিক শর্ত হিসেবে। এটা কি একটা আন্দোলনের জয়, নাকি নিঃশব্দে হওয়া একটা রফা? এটা কি ছাত্রদের বিজয়, নাকি সরকারের কূটনৈতিক মাস্টারস্ট্রোক? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব সোনম ওয়াংচুকের অনশন ভাঙা আসলে কি বার্তা দিচ্ছে, সরকার কেন হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠল, শিক্ষামন্ত্রীর চেয়ার কেন এখনো অটুট, আর সবচেয়ে বড় কথা, এই আন্দোলন কি সোনম ওয়াংচুক ছাড়াও বেঁচে থাকবে, নাকি এখানেই এর সমাপ্তি? উত্তর জানতে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের প্রতিটা স্থলে লুকিয়ে রয়েছে ভারতীয় রাজনীতির এক পুরনো খেলার নতুন সংস্করণ। আজকে আমরা কথা বলবো দেশের এমন একটা ঘটনা নিয়ে যা গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমান আলোচিত হয়ে উঠেছে। একটা মিম থেকে শুরু হওয়া আন্দোলন কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষটিকে মাঝরাতে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য করলো, এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই আন্দোলনের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন, ককরোচ জনতা পার্টি। শুরুটা হয়েছিল হাসি ঠাট্টা দিয়ে, ইন্টারনেটে মিম কালচার থেকে, কিন্তু ধীরে ধীরে এটা রূপ নিয়ে নিল এক সিরিয়াস সংগঠিত ছাত্র আন্দোলনে। কারণটা ছিল খুবই সাধারণ কিন্তু অত্যন্ত গভীর। বারবার প্রশ্নপত্র ফাঁস, এমন একটা সমস্যা যা প্রতিটা মধ্যবিত্ত ঘরের সন্তানদের ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত। যে ছেলে বা মেয়েটি বছরের পর বছর রাত জেগে পড়াশুনো করে, কোচিং সেন্টারে ফি দেওয়ার জন্য বাবা মা যাদের জমানো টাকা খরচ করেন, তাদের সামনে যখন বারবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তখন সেই ক্ষোভ কিন্তু কোথাও না কোথাও বিস্ফোরিত হবেই। এই আন্দোলনকে যিনি একটা লার্জার দ্যান লাইফ রূপ দিয়েছিলেন, তিনি হলেন সোনম ওয়াংচুক। লাদাখের সেই বিখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী যাকে নিয়ে বলিউডের সিনেমাও তৈরি হয়েছে, তিনি এই আন্দোলনে যোগ দিয়ে অনশনে বসেন এবং তারপর যা ঘটে তা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। তো চলুন বন্ধুরা, এবার আমরা এই পুরো ঘটনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে ভাগ করে বিশ্লেষণ শুরু করি। প্রতিটা প্রশ্নের পেছনে লুকিয়ে রয়েছে একটা করে রাজনৈতিক সমীকরণ, একটা করে কৌশল, আর একটা করে মানবিক গল্প। তবে বিশ্লেষণে যাওয়ার আগে যদি আপনি এই ধরনের নিরপেক্ষ তথ্য নির্ভর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের বেল বাজিয়ে দিন, যাতে এই আন্দোলনের পরবর্তী প্রতিটা মোড়ের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছয়। সবার প্রথম প্রশ্ন হলো, সোনম ওয়াংচুক কি নিজের ইচ্ছায় অনশন ভাঙলেন, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করলো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যা নিয়ে গোটা দেশে বিতর্ক শুরু হয়ে গেছে। ২৬ দিনের অনশনের পর যখন সোনম ওয়াংচুক হাসি মুখে জলপান করলেন, তখন এক অংশের মানুষ একে ছাত্র আন্দোলনের বিজয় হিসেবে দেখছে, আবার আরেক অংশ বলছে এটা একরকম আপোষ, একরকম নতি স্বীকার। আসুন বন্ধুরা, সবার প্রথমেই বাস্তব তথ্যগুলো আমরা দেখি। সোনম ওয়াংচুক নিজেই সামাজিক মাধ্যমে যে বার্তাটা দিয়েছেন, তাতে তিনি স্পষ্ট করে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ তার সাথে সরাসরি দেখা করেছেন বা চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন যেন তিনি অনশন ভেঙে ফেলেন। শুধু রাজনীতিবিদরাই নন, বলিউডের বিভিন্ন তারকাও কিন্তু এই অনুরোধে সামিল হয়েছিলেন। সলমন খানের মতো তারকাও প্রকাশ্যে আবেদন করেছেন যাতে ছাত্ররা আন্দোলন থামিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দেয়। কিন্তু এই বাহ্যিক চাপের বাইরেই একটা শারীরিক বাস্তবতাও ছিল। ২৬ দিনের অনশনে সোনম ওয়াংচুকের শরীরের ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছিল, এতটাই যে তার পেশি ক্ষয় হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। একবার ভাবুন বন্ধুরা, ৬০ বছর বয়সী একজন মানুষ যিনি নিজের জন্য নয় বরং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের জন্য নিজের শরীরকে এতটা কষ্ট দিয়েছেন, এটা সাধারণ কোনো রাজনৈতিক ট্র্যাজেডি নয়, এটা সত্যিকারের একটা আত্মত্যাগ বটে। কিন্তু বন্ধুরা, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো। সোনম ওয়াংচুক নিজেই তার শারীরিক অসুস্থতাকে অনশন ভাঙার প্রধান কারণ হিসেবে দেখাননি। তার নিজের ভাষ্য অনুযায়ী সবচেয়ে বড় কারণ ছিল দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। তিনি লিখেছিলেন, যন্তর মন্তরের পরিবেশ হয়তো উপর থেকে শান্তই দেখাচ্ছে, কিন্তু মঞ্চের নিচে কিছু উপাদান এই শান্তিপূর্ণ আন্দোলনের ছদ্মবেশে দেশ জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এই কথাটা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় সোনম ওয়াংচুকের কৌশলটা আসলে গান্ধীবাদী দর্শনের সাথে একেবারে মিশে যায়। তিনি বলেছেন সামনের মানুষ যাই করুন না কেন তারা অহিংস পথেই জবাব দেবেন। এটা এক ধরনের নৈতিক অবস্থান যেখানে হিংসার পাল্টা হিংসা নয় বরং সংযমকেই অস্ত্র হিসাবে বেছে নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো সোনম ওয়াংচুক কি এই সিদ্ধান্তে ছাত্র সমাজকে ঠকালেন, নাকি তিনি একজন অভিজ্ঞ আন্দোলনকারীর মতোই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে লাদাখের ইতিহাসে। সোনম ওয়াংচুক এর আগেও লাদাখে বড় আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে এবং 4 জনের মৃত্যু হয় তখন গোটা আন্দোলনটাই একেবারে ভেস্তে যায়। শুধু তাই নয়, সোনম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে প্রায় 170 দিন জেলবন্দি থাকতে হয়। এই অভিজ্ঞতা তার কাছে নিশ্চয়ই একটা বড় শিক্ষা হয়ে থেকে গিয়েছে। তাহলে এবার যদি যন্তর মন্ত্রেও কোনো ধরনের অঘটন ঘটতো, কোনো পাথর ছোঁড়া, কোনো সংঘর্ষ, তাহলে তার 26 দিনের এই কষ্ট, এই আত্মত্যাগ মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে যেত। শুধু তাই নয় বন্ধুরা, সরকারের হাতে একটা বড় অস্ত্র চলে আসতো পুরো আন্দোলনটাকে হিংসাত্মক আখ্যা দিয়ে দমন করার। তাই এই আশঙ্কা থেকেই হয়তো সোনম ওয়াংচুক এমন একটা মুহূর্তে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন যখন সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণভাবে অবস্থানরত ছাত্রদের বিরুদ্ধে কোনো এফআইআর বা পুলিশি বল প্রয়োগ করাই হবে না। বন্ধুরা, এই পুরো পরিস্থিতিটাকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয় তাহলে বলা যায় এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনার সিদ্ধান্ত। একদিকে আন্দোলনের গতি বজায় রাখা, অন্যদিকে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই ছিল সোনম ওয়াংচুকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি হয়তো বুঝেছিলেন যে জীবিত থেকেই লড়াই চালিয়ে যাওয়াই বেশি কার্যকর, শহীদ হয়ে বা হাসপাতালের বিছানায় শুয়ে আন্দোলন শেষ করে দেওয়ার চেয়ে। তবে এখানে একটা বিপরীত দৃষ্টিভঙ্গিও আছে যেটা আমাদের উপেক্ষা করা একেবারে উচিত নয়। অনেকে মনে করছেন সরকার আসলে একটা মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করেছে। বিপুল সংখ্যক সাংসদ, সেলিব্রিটি এবং জনমতকে ব্যবহার করে একজন অসুস্থ দুর্বল মানুষের ওপর মানসিক চাপ তৈরি করা হয়েছে যাতে তিনি মূল দাবি থেকে সরে এসে একটা আপোষের পথ বেছে নেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সোনম ওয়াংচুকের স্বেচ্ছায় সিদ্ধান্তটা আসলে ততটা স্বতঃস্ফূর্ত ছিল না যতটা সরকার এবং মিডিয়া দেখাতে চাইছে। সত্যিটা সম্ভবত বন্ধুরা এই দুটো ব্যাখ্যার মাঝামাঝি কোথাও লুকিয়ে রয়েছে। শারীরিক অসুস্থতা, সহিংসতার আশঙ্কা এবং বাহ্যিক চাপ, এই তিনটি বিষয় একসঙ্গে মিলে সোনম ওয়াংচুককে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে। এবার আসি এই পুরো গল্পের সবচেয়ে বিতর্কিত অংশে। ছাত্র আন্দোলনটার সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু সোনম ওয়াংচুক ও সরকারের মধ্যে যে চুক্তি হলো তাতে এই দাবিটা হঠাৎ কোথায় হারিয়ে গেল। পরিসংখ্যানটা একবার মনে করিয়ে দেই বন্ধুরা, গত 7 বছরে দেশে প্রায় 70টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এই বিশাল সংখ্যাটাই ছিল আন্দোলনের মূল ভিত্তি। ছাত্রদের মূল দাবি ছিল দুটো: প্রথমত, এত বড় সংখ্যক প্রশ্নপত্র ফাঁসের সম্পূর্ণ হিসাব এবং জবাবদিহিতা, এবং দ্বিতীয়ত, যার মন্ত্রণালয়ের অধীনে এটা বারবার হয়েছে সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কিন্তু যখন সোনম ওয়াংচুক সরকারের কাছে দাবিগুলোর একটা তালিকা জমা দিলেন তখন লক্ষ্য করার মতো বিষয় হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটা তালিকার একেবারে শেষে রাখা হয়েছিল এবং সেটাও সম্পূর্ণ শর্তহীনভাবে সম্ভব হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই ভাষায়। বাকি সমস্ত দাবি, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করা, এসব সরকার নিঃশর্তে মেনে নিয়েছে। এই পরিবর্তনটা অনেক সাধারণ ছাত্রের মনে প্রশ্ন তুলে দিয়েছে। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে অনেক ছাত্র সরাসরি মন্তব্য করছে, ধন্যবাদ, কিন্তু পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাবো না। এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায় আন্দোলনের মাটিতে থাকা সাধারণ ছাত্রদের কাছে এই দাবিটাই ছিল সবচেয়ে বেশি আবেগের জায়গা। এখন প্রশ্ন হলো এটাকে আমরা কিভাবে দেখব? এটা কি অর্ধেক জয়, নাকি এটা একটা কৌশলগত আপোষ? এখানে একটা যুক্তি রয়েছে বন্ধুরা, যেটা সরকারপন্থী মহল থেকে সামনে আনা হচ্ছে। তাদের বক্তব্য, ইতিহাসে খুব কম আন্দোলনই একসঙ্গে এতগুলো দাবি মেনে নেওয়াতে সফল হয়েছে। উদাহরণস্বরূপ বলতে গেলে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনের কথাটাই ধরা যাক। সেই আন্দোলনে সরকারের তরফ থেকে কার্যত কোনো দাবি মেনে নেওয়া হয়নি। আবার কৃষক আন্দোলনের কথাটাই ভাবুন, 700-র বেশি মানুষের মৃত্যুর পর প্রায় 1 বছর ধরে চলা প্রতিবাদের পর তবেই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হয়েছিল। সেই তুলনায় মাত্র 26 দিনের মধ্যে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন, উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে অপসারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই যুক্তি অনুযায়ী এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন। কিন্তু এই যুক্তির বিপরীতে একটা শক্তিশালী প্রতিতর্ক কিন্তু অবশ্যই রয়েছে।
ছাত্রদের কাছে সচিব অপসারণ বা ক্ষতিপূরণ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক জবাবদিহিতা। কারণ সচিব একজন প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু মন্ত্রী হলেন রাজনৈতিকভাবে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ ব্যক্তি। যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ ছাত্রদের কাছে এই সমস্যার প্রকৃত সমাধান হয়েছে বলে মনে হবে না। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্যাটার্ন যথেষ্ট লক্ষ্য করার মতো। বিগত এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের একটা স্পষ্ট প্রবণতা দেখা গেছে, তারা প্রায় কখনোই কোনো মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে না। এর পিছনে একটা রাজনৈতিক যুক্তি কাজ করে। কোনো মন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়া মানে একরকম প্রকাশ্যে ভুল স্বীকার করা, আর যে কোনো সরকারের জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করাটা রাজনৈতিকভাবে যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ এতে বিরোধী দলগুলো আরও আক্রমণাত্মক হয়ে ওঠার যথেষ্ট সুযোগ পায়। তাই সরকারের সাধারণ কৌশল হলো প্রশাসনিক পর্যায়ে রদবদল করা, তদন্ত কমিটি গঠন করা, কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে অক্ষত রাখা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সম্ভব হলে বলে শেষে রাখাটা আসলে একটা সচেতন রাজনৈতিক কৌশলও হতে পারে। একদিকে দাবিটাকে সম্পূর্ণ উপেক্ষা না করে টেবিলে রাখা, অন্যদিকে এটাকে বাস্তবায়নযোগ্য না রেখে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া। বন্ধুরা, এবার আসি এই গোটা ঘটনার সবচেয়ে চোখে পড়ার মতো দিকটায়। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা যথেষ্ট জটিল। গত ২৬ দিন ধরে যখন একজন মানুষ অনশনের বিছানায় শুয়েছিলেন, তখন সরকার নিশ্চুপ ছিল, কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যে এত দ্রুত পদক্ষেপ নেওয়া হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সেই রাতের ভিডিওটার দিকে ফিরে তাকাতে হবে, যেখানে প্রধানমন্ত্রী নিজে ক্যামেরার সামনে এসেছিলেন। এই ভিডিওটা নিজেই একটা যথেষ্ট বড় গল্প বলছে। সাধারণত রাষ্ট্রীয় বার্তাগুলো একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে তৈরি হয়, পেশাদার ক্যামেরা, লাইটিং, প্রেস আর দল। কিন্তু এই ভিডিওটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মনে হচ্ছিল প্রধানমন্ত্রী নিজেই নিজের ফোন দিয়ে ভিডিওটা শুট করেছেন। ফ্রেমিংয়ে অপেশাদারিত্বের স্পষ্ট ছাপ রয়েছে, এমনকি ভাষাতেও একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা গেছে। যিনি সাধারণত মিত্র বলে সম্বোধন করেন, তিনি এবার তরুণ প্রজন্মকে ফ্রেন্ডস বলে সম্বোধন করলেন, একদম ইনস্টাগ্রাম রিল এবং ইউটিউব শর্টসের ফরম্যাটে, যাতে ভিডিওটা দ্রুত ভাইরাল হয় এবং তরুণ প্রজন্মের কাছে সরাসরি পৌঁছে যায়। বন্ধুরা, এই যোগাযোগ কৌশলের পরিবর্তনটাই বলে দেয় সরকার এই মুহূর্তে ঠিক কাদের কাছে বার্তা পৌঁছতে চাইছে। তরুণ প্রজন্ম, যারা মূলত সামাজিক মাধ্যমে সময় কাটায় এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করে। এখন আসল প্রশ্নে ফিরে আসি, এই আকস্মিক অতি সক্রিয়তার পেছনের আসল কারণটা কি? প্রথম সম্ভাব্য কারণ হলো যন্তর মন্তরের জমায়েত হওয়া বিপুল জনসমুদ্র। যখন কোনো আন্দোলন শুধু কয়েকশো মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে উপেক্ষা করা সরকারের পক্ষে তুলনামূলক একেবারে সহজ হয়। কিন্তু যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামে, পুলিশের বাধা উপেক্ষা করে সংসদের দিকে এগোতে চেষ্টা করে, তখন সেটা একটা রাজনৈতিক সংকটের রূপ নেয়, যা আর উপেক্ষা করা একেবারেই যায় না। দ্বিতীয় সম্ভাব্য কারণ হলো সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি। ২৬ দিনের অনশনে একজন মানুষের মৃত্যু হয়ে গেলে সেটা সরকারের জন্য একটা বিশাল রাজনৈতিক এবং নৈতিক সংকট অবশ্যই তৈরি করত। এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই হয়তো সরকার হস্তক্ষেপ করতে একেবারে বাধ্য হয়েছে। বন্ধুরা, তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই আন্দোলনটার প্রকৃতি। এই আন্দোলনের পিছনে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠন ছিল না। এর নেতৃত্বে ছিল এমন সব সাধারণ শিক্ষার্থী, যাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, কোনো প্রাতিষ্ঠানিক ক্ষমতা ছিল না, ছিল শুধু একটা স্মার্টফোন এবং ন্যায় বিচারের একটাই দাবি। এই ধরনের বিকেন্দ্রীভূত সংগঠনবিহীন আন্দোলনগুলো সরকারের জন্য অনেক বেশি অপ্রত্যাশিত এবং সামলানো কঠিন হয়, কারণ এখানে আলোচনা করার মতো কোনো একজন নির্দিষ্ট নেতা থাকে না যার সঙ্গে বসে একটা রফা করে নেওয়া যায়। সাধারণত যে কোনো সরকারের রাজনৈতিক কৌশল হলো কোনো আন্দোলনকে যতটা সম্ভব উপেক্ষা করা, ততক্ষণ না সেটা তাদের নিজস্ব মূল ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করে। কিন্তু এই আন্দোলনের বিশেষত্বই হলো এটা কোনো নির্দিষ্ট রাজ্য, ধর্ম বা শ্রেণীর মধ্যে একেবারে সীমাবদ্ধই ছিল না। প্রতিযোগিতামূলক পরীক্ষা দেশের প্রায় প্রতিটা পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটা বিষয়। তাই এই ক্ষোভ কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভোট ব্যাংকের সমস্যা একেবারেই নয়। বন্ধুরা, এটা একটা জাতীয় সমস্যা বা ন্যাশনাল ইস্যু হিসেবে দেখা দিয়েছিল। এই সর্বজনীন ক্ষোভই সম্ভবত দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মাঝরাতে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য করেছে। এবার আসি এমন একটা প্রশ্নে যা এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পর তিনি কি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু থেকে সরে যাচ্ছেন? আর যদি তাই হয়, তাহলে কি এই আন্দোলন তাকে ছাড়াই টিকে থাকতে পারবে? এখানে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য মনে রাখা দরকার।
এই আন্দোলন সোনম ওয়াংচুক আসার অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ককরোচ জনতা পার্টির নামের এই আন্দোলনের জন্ম হয়েছিল ইন্টারনেটের মিম কালচার থেকে। তারপর ধীরে ধীরে একটা সংগঠিত ছাত্র আন্দোলনের রূপ নেয়। সোনম ওয়াংচুক যখন এতে যোগ দিলেন তখন তিনি নিঃসন্দেহে আন্দোলনটাকে একটা বিশাল মাত্রা এবং বিশ্বাসযোগ্যতা দিলেন, কারণ তিনি একজন সুপরিচিত সম্মানিত সমাজকর্মী যার উপর সাধারণ মানুষের একটা স্বাভাবিক আস্থা রয়েছে। কিন্তু বন্ধুরা, এই প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যদি আন্দোলনটা সোনমকে ছাড়াই শুরু হতে পেরেছিল তাহলে সোনম চলে যাওয়ার পর কি এটা টিকে থাকতে পারবে না? আন্দোলন কভার করা সাংবাদিকদের একটা বড় অংশ মনে করছেন যন্তর মন্তরে উপস্থিত প্রায় 80 থেকে 90% সাধারণ ছাত্রের কাছে সোনম ওয়াংচুকের অনশন ভাঙা বা না ভাঙার বিষয়টা ততটা প্রভাব ফেলছে না যতটা তাদের নিজেদের মূল দাবি প্রশ্ন ফাঁস বন্ধ করা এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা। এই ছাত্রদের কাছে সোনম একজন গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন ঠিকই, কিন্তু তিনি আন্দোলনের একমাত্র চালিকা শক্তি কিন্তু একেবারে ছিলেন না। তবে এর পাশাপাশি একটা বাস্তব রাজনৈতিক চিত্র আমাদের মাথায় রাখা দরকার। সরকারের উপর ক্ষুব্ধ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ অসন্তুষ্ট মানুষও এই আন্দোলনে যোগ দিয়েছে। এটা স্বাভাবিক, যে কোনো বড় আন্দোলনে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী নিজেদের এজেন্ডা নিয়ে যুক্ত হয়ে যায়। বন্ধুরা, এতে একদিকে আন্দোলনের শক্তি বাড়ে ঠিকই, কিন্তু অন্যদিকে এর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটার আশঙ্কাও তৈরি হয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ হলো কোনো নির্দিষ্ট নেতার সঙ্গে আলোচনা করা, তাকে রাজি করানো বা প্রয়োজনে তার ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, এসব যে কোনো সরকারের জন্য তুলনামূলক সহজ কাজ। কিন্তু যখন কোনো আন্দোলনের নির্দিষ্ট কোনো মুখই থাকে না, যখন এটা হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ থেকে চালিত হয়, তখন সেটা সামলানো যে কোনো সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ এখানে বিভাজন করো এবং শাসন করো নীতিটা একেবারেই কাজ করে না, কারণ বিভাজন করার মতো কোনো একক কেন্দ্রীয় নেতৃত্বই একেবারে নেই। এবার আসি এমন একটা তুলনায় যা অনেকেরই মনে এসেছে। বর্তমান এই পরিস্থিতিকে অনেকেই 2011 সালের আন্না হাজারের নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলনের সাথে তুলনা করছেন। সেই সময়ও কিন্তু বন্ধুরা একজন প্রবীণ সমাজকর্মী অনশনে বসেছিলেন, তার আন্দোলন দেশ জুড়ে বিশাল সমর্থন পেয়েছিল এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন থেকেই জন্ম নিয়েছিল একটা নতুন রাজনৈতিক দল, যারা পরবর্তীতে বিপুল ভোটে ক্ষমতায় আসে। এখান থেকেই অনেকে সোনম ওয়াংচুককে আধুনিক যুগের আন্না হাজারে হিসেবে দেখছেন। আর এই আন্দোলনের তরুণ ছাত্র নেতাদের নিয়ে জল্পনা চলছে, তারা কি ভবিষ্যতে এই আন্দোলনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোনো নতুন রাজনৈতিক বিকল্প তৈরি করবেন? এই তুলনাটা সম্পূর্ণ অমূলক নয় বন্ধুরা। বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা স্পষ্ট সমর্থন এই আন্দোলনের পেছনে রয়েছে এবং ইতিহাস সাক্ষী যে ভারতে বড় বড় গণ আন্দোলন থেকে প্রায় নতুন রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য অবশ্যই লক্ষ্য করার মতো। ইতিহাস আরও একটা বিষয় শিক্ষা দেয়, আইন বদলানো বা প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হলেও নির্দিষ্ট কোনো মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা প্রায় সবসময় কঠিন থেকে যায়। বন্ধুরা, এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় পরীক্ষা। এটা কি সত্যিই একটা নতুন ইতিহাস তৈরি করতে পারবে, নাকি পুরনো প্যাটার্নটাই আবার পুনরাবৃত্তি হবে? এই পুরো ঘটনার পৃষ্ঠতলের নিচে আরও একটা গভীর কাঠামোগত সমস্যা লুকিয়ে রয়েছে, যা নিয়ে আমাদের একেবারে কথা বলা দরকার। প্রশ্ন ফাঁস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়? সবার আগে ক্ষতিগ্রস্ত হয় সেই ছাত্র যার একটা গোটা বছর নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন সেই বাবা মা যাদের কষ্টার্জিত সঞ্চয় কোচিং সেন্টার, পরীক্ষা ফি এবং হোটেল ভাড়ায় খরচ হয়ে যায়, অথচ ফলাফল সেই শূন্যই থেকে যায়। আর এই পুরো ব্যবস্থা থেকে লাভবান কারা হয়? নতুন করে পরীক্ষার ফর্ম বিক্রি, কোচিং সেন্টারের শিল্প এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ঘর ভাড়ার ব্যবসা। এটা একটা বিশাল আর্থিক চক্র। এখানে বারবার পরীক্ষা পুনরায় নেওয়া হলে অনেকের পক্ষেই আর্থিক লাভ হয়। যতক্ষণ না এই আর্থিক চক্রটা ভাঙা হচ্ছে, ততক্ষণ শুধু একজন মন্ত্রীকে বদলে দিলে এই কাঠামোর চিরতরে সমস্যার সমাধান একেবারে হবে না। বন্ধুরা, এই দৃষ্টিকোণ থেকে দেখলে সরকারের ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তটা যথেষ্ট প্রশংসার দাবি, কারণ এটা ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করবে। তবে সোনম ওয়াংচুকের সব দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবিটি হলো আন্দোলনকারী ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না করা। এই দাবিটার গুরুত্ব বোঝার জন্য একটু চিন্তা করুন। যদি কোনো আন্দোলনের পর ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে যায়, তাহলে আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় জড়িয়ে গিয়ে তাদের পুরো ভবিষ্যৎ, তাদের চাকরির সম্ভাবনা সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। সোনম ওয়াংচুক নিজে লাদাখের আন্দোলনে জাতীয় নিরাপত্তা আইনের মামলার শিকার হয়েছিলেন, তাই তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই কিন্তু বুঝেছেন তরুণদের আইনি সুরক্ষা নিশ্চিত করাটা কতটা জরুরি। এই কারণেই হয়তো তিনি এই দাবিটাকে সবার আগে রেখেছিলেন।
বন্ধুরা, এই পুরো পরিস্থিতিটাকে যদি এক কথায় সংক্ষেপে বলতে হয় তাহলে বলা যায় এটা একই সঙ্গে একটা উইন উইন এবং লুজ লুজ পরিস্থিতি উভয় পক্ষের জন্য। সোনম ওয়াংচুকের জয়ের দিক থেকে দেখলে তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ক্ষতিপূরণ, উচ্চশিক্ষা সচিবের অপসারণ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের মতো গুরুত্বপূর্ণ দাবি আদায় করতে পেরেছেন। এগুলো ছোটখাটো অর্জন একেবারেই নয়, কিন্তু তার ব্যর্থতার দিক থেকে দেখলে তিনি আন্দোলনের সবচেয়ে বড় সবচেয়ে প্রতীকী দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করতে পারেননি। অন্যদিকে সরকারের জয়ের দিক থেকে দেখলে তারা মন্ত্রীর পদত্যাগ ছাড়াই আন্দোলনের সবচেয়ে বড় মুখকে সন্তুষ্ট করতে পেরেছে এবং আন্দোলনের গতিও অনেকটা কমিয়ে দিতে পেরেছে। কিন্তু সরকারের পরাজয়ের দিক দেখলে তাদের প্রধানমন্ত্রীকে মাঝরাতে নিজে ক্যামেরার সামনে এসে কার্যত নথি স্বীকার করতে হয়েছে, একজন সচিবকে সরাতে হয়েছে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের মতো ঘোষণা দিতে বাধ্য হতে হয়েছে, যা এতদিন তারা এড়িয়ে যাচ্ছিল। তাহলে বন্ধুরা, এবার ফিরে আসি সেই প্রশ্নে যা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। এই আন্দোলনের কি সত্যিই ইতি ঘটলো, নাকি শুধু একটা বিরতি, একটা ইন্টারভেল মাত্র? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এই আন্দোলনের প্রকৃত অর্থে সমাপ্তি ঘটা একেবারে কঠিন। কারণ যতক্ষণ না রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে ততক্ষণ ছাত্রদের মনে এই অনুভূতিটা থেকে যাবে যে ন্যায় বিচার সম্পূর্ণ রয়ে গেছে। তবে সরকারের নেওয়া পদক্ষেপগুলো, বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি, নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মানবিক অর্জন। এখন সময় বলে দেবে যন্তর মন্ত্রে এই জনস্রোত সরকারের সঙ্গে বৈঠকের পর বাড়ি ফিরে যায় নাকি অবস্থান আন্দোলন অব্যাহত থাকে। এটাও দেখার বিষয় ছাত্র নেতারা কি ভবিষ্যতে এই আন্দোলনের ভিত্তিতে কোনো সাংগঠনিক, রাজনৈতিক বা সামাজিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন, নাকি সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের গতি ধীরে ধীরে স্তম্ভিত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কি এই আন্দোলন থেমে যাওয়া উচিত? সোনম ওয়াংচুক কি একজন বিচক্ষণ নেতার মতো সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তিনি আন্দোলনের গতিটা কমিয়ে দিয়েছেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।